সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে টেন্সের পরিবর্তন নিয়ে। আসলে দুইটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, টেন্সের আর হচ্ছে পার্সনের পরিবর্তন। এই দুইটা পরিবর্তন নিয়ে আমরা লাস্ট ক্লাসে এবং এর আগের ক্লাসে আলোচনা করছিলাম। তো ওই দুইটা পরিবর্তন ছিল রিপোর্টেড স্পিচের মধ্যে, আর আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করবো। তো আজকের ক্লাসে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন নিয়ে ডিসকাস করব। তো রিপোর্টিং ভার্বের দুইটা পরিবর্তন সম্পর্কে আমরা বলছিলাম, পরে ডিসকাস করবো। একটা হচ্ছে সেড টু, এটা হচ্ছে সেড টু, আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। ঠিক আছে? তো এই দুইটা পরিবর্তন সংগঠিত হবে পাঁচটি সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকার সেন্টেন্স অনুযায়ী এই দুইটা চেঞ্জ আমাদের করতে হবে। তো পাঁচ প্রকার সেন্টেন্স কি কি আমি এখন বলে লিখে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে আপনারা একটু বাসায় দেখে নেবেন। ঠিক আছে? সেন্টেন্স মোড কয় প্রকার একটু বাসায় দেখে নেবেন। তাহলে আমি এখন শুরু করছি। প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে তা আমাদের জানতে হবে। যে বাক্য দ্বারা বর্ণনা বা বিবৃতি বোঝায় সেই বাক্য কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন রিপোর্টিং ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সে বোঝাবে, রিপোর্টেড স্পিচ দ্বারা আমাদের বুঝতে হবে। আমরা एग्जांपल দিব আপনাদের বোঝার জন্য। রিপোর্টিং স্পিচ, আই ওয়েন্ট টু देयर, আমি সেখানে গিয়েছিলাম। এটা দ্বারা একদম আমাদের বর্ণনা বোঝাচ্ছে। তার মানে আপনি অ্যাসার্টিভ আছে এটা কিসে আছে কিভাবে বুঝবেন হচ্ছে রিপোর্টেড স্পিচ দেখে। তো এটা একদম আমাদের বর্ণনা বোঝাচ্ছে। যদি এরকম রিপোর্টেড স্পিচটি বর্ণনা বোঝায় বা অ্যাসার্টিভ বোঝায়, সেই ক্ষেত্রে সেক্টর পরিবর্তে আমাদের ইউজ করতে হবে টোল্ড, এবং তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের ইউজ করতে হবে দ্যাট। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাব। তো আমাদের দুই নাম্বার সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়। তো যখন প্রশ্ন করা বোঝাবে, আমি আপনাদের एग्जांपल দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। যখন এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তখন সেক্টর পরিবর্তে প্রশ্ন করার ইংরেজি হচ্ছে আস্কড। তার মানে সেক্টর পরিবর্তে আমাদের তখন আস্কড বসাতে হবে। আচ্ছা, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টেড স্পিচটা শুরু হতে পারে দুই ভাবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। এখন যারা অক্সিলারি ভার্ব কি কি এটা জানেন না, তাদের জন্য বলতেছি। am, is, are, was, are, have, has এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। তো রিপোর্টেড স্পিচ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। আরেকটা শুরু হতে পারে WH কোশ্চেন দিয়ে, who, which, what, that, how, where এগুলো দিয়ে শুরু হতে পারে। সেখানে where are you going, where হচ্ছে WH কোশ্চেন, who, which, what, that, where এগুলো, আর অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, are। তার মানে
কেন বললাম এটা, কেন আলোচনা করলাম? যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন ইনভার্টেড কমা উঠিয়ে বসাতে হবে ইফ। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় কিছুই বসবে না, তখন হোয়ার ই বসবে, ডাব্লিউএস কোশ্চেনের জায়গায় ডাব্লিউএস কোশ্চেনই থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ইফ এর পর আপনার ইউজ করতে হবে সাবজেক্ট, তারপরে ইউজ করতে হবে ভার্ব। ইফ এর পর হয়তো বা সিরিয়ালি মাঝে মধ্যে আপনার সাবজেক্ট দেওয়া থাকতেও পারে, যখন দেওয়া থাকবে না তখন সাবজেক্ট নিয়ে আসবেন। ধরেন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখন আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে কি হবে? এখন যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইনভার্ট করার পরিবর্তে কি নিয়ে আসতে হবে? ইফ। এখানে হ্যাভ দিয়ে শুরু হলো ইফ নিয়ে আসতে হতো, হ্যাজ দিয়ে শুরু হলো ইফ নিয়ে আসতে হতো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলেই ইফ নিয়ে আসতে হতো। কি বলছি? ইফ এর পর সাবজেক্ট ইউজ করতে হবে। সাবজেক্ট কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু আগে আছে, আপনারা কিন্তু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবেন না, আগে নিয়ে আসবেন কোনটা? সাবজেক্ট। তো ইউ সেকেন্ড পারসন, মি কে ধরে চেঞ্জ হয়ে যাবে আই, আর অ্যামিজার থাকলে আমরা বলছিলাম কি বসবে টেন্সের পরিবর্তনে? ওয়াজ বা ওয়্যার। ইফ আই ওয়াজ ইল। আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আপনারা কিভাবে চেঞ্জ করবেন? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তখন কিন্তু ইফ বসানো লাগবে না, কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের পরেও আপনাদের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আছে ইউ, মি কে ধরে চেঞ্জ হয়ে যাবে আই, আর এর পরিবর্তে ওয়াজ গোয়িং, ওয়্যার আই ওয়াজ গোয়িং। আসলে আপনারা বুঝতে পারছেন? আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। তো আমাদের পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এগুলো বোঝাবে তাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি কিভাবে বুঝবেন কখন আদেশ বোঝাচ্ছে, কখন উপদেশ বোঝাচ্ছে, কখন নিষেধ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে? রিপোর্টেড স্পিচটা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা আদেশ নাকি উপদেশ। আমি एग्जांपल দিচ্ছি, তার আগে আমরা বলতেছি যদি আদেশ বোঝায় তখন সেন্টুর পরিবর্তে আপনার ইউজ করতে হবে অর্ডারড। যদি আদেশ বোঝায়, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, ওকে। আদেশ বোঝালে সেক্টর পরিবর্তে অর্ডার বসাতে হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসাতে হবে, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড বসাতে হবে, নিষেধ বোঝালে ফরবিড বসাতে হবে, এবং প্রস্তাব বোঝালে প্রপোজড বসাতে হবে। আর ইনভাইট কমার পরিবর্তে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ চারটা ক্ষেত্রেই টু বসাতে হবে, একমাত্র প্রস্তাবের ক্ষেত্রে দ্যাট বসাতে হবে। আমরা एग्जांपल দিচ্ছি এক একটা করে, একটু ভালোভাবে খেয়াল করবেন। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যেমন teacher said to me, teacher said to me, শিক্ষক আমাকে বলতো do the work, কাজটি করো, মানে আদেশ বোঝাচ্ছে। রিপোর্টেড স্পিচ পড়েন, কাজটি করো, মানে শিক্ষক আমাকে আদেশ করতেছে। তো বলছিলাম আদেশ বুঝালে সেন্ট্রাল পরিবর্তে কি বসবে? অর্ডারড।
ঠিক আছে, ইনভার্ট করা পরিবর্তে যখন আদেশ বোঝাবে তখন কি বসবে, টু। এরপর বাকি অংশ, টু ডু দা ওয়ার্ক। পার্সন না থাকলে আমাদের পার্সোনাল কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে পার্সন নাই, তাই আমরা পার্সোনাল কোনো চেঞ্জ করব না। এবার ধরেন আবার টিচার সেড টু মি, ডোন্ট মিক্স উইথ দেম। ডোন্ট থাকলে এটা দ্বারা নিষেধ বোঝায়, ডোন্ট থাকলে এটা দ্বারা কি বোঝায়, নিষেধ করা বোঝায়। যখন নিষেধ করা বোঝাবে তখন সেটের পরিবর্তে ফরম্যাট বসাতে হবে। কি বলছিলাম, ইনভার্ট করা পরিবর্তে টু, আর ডোন্ট উঠায় দিতে হবে। ডোন্ট থাকলে নিষেধ বোঝায়, নিষেধের পরিবর্তে আমরা ফরম্যাট নিয়ে আসছি, ফরম্যাট নিষেধ করা, তাই ডোন্ট রাখা যাবে না, ডোন্ট উঠিয়ে দিতে হবে। ডোন্ট আমাদের বাদ দিতে হবে, টু এর পর মিক্স উইথ দেম। এখন আপনি সেট টু পরিবর্তে ফরম্যাট বাদ দিয়ে যদি টোল্ড লিখেন তখন ডোন্ট রাখা যাবে না, তখন ডোন্ট এর পরিবর্তে নট টু বসাতে হবে। ডাইরেক্ট রুলস, এটা আমাদের জন্য সহজ হয়, এটাই আমরা করব। ঠিক আছে, তো এইভাবে আদেশ বোঝালে অর্ডারড, নিষেধ বোঝালে ফরবিড, উপদেশ, অ্যাডভাইসড, অনুরোধ, রিকোয়েস্টেড। ঠিক আছে, তো আরেকটা আছে আমাদের প্রস্তাব। যদি প্রস্তাব বোঝায়, প্রস্তাবটা একটু অন্য সবার থেকে হার্ড আর একটু ডিফারেন্ট, তাই আমরা একটু এক্সাম্পল দিয়ে করা যাবে। যদি রিপোর্টের স্পিচটি লেট আস দিয়ে শুরু হয় তখন সেটা প্রস্তাব বোঝাবে। প্রস্তাব বোঝায় সেন্টেন্সের পরিবর্তে প্রপোজড, পরিবর্তে দ্যাট। দ্যাটের পর সব জায়গায় আমাদের সাবজেক্ট বসাতে হবে, দ্যাটের পর সব জায়গায় আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে। এখানে সাবজেক্টের চেঞ্জের ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। প্রস্তাব করা বোঝাচ্ছে আমরা কাজটি করি, চলো। কাজটি কে করবে, হি করবে, সে বলতেছে আমাকে, আমি আর সে মিলে করব। তো সে আমি মিলে কি হয়, উই হবে। আর যদি সে আমাকে না বলে অন্য কাউকে বলতো তখন দেম হয়ে যেত, মানে যেখানে মি থাকবে সেখানে উই হয়ে যাবে। ঠিক আছে, লেটাসের পরিবর্তে লেটাসের পরিবর্তে বসাতে হবে শুড। বাকি অংশ আবার বলতেছি, সাবজেক্ট এবং অবজেক্ট, বক্তা এবং শ্রোতা মিলে যা হয় দ্যাটের পর সাবজেক্ট তা বসাতে হবে। যদি আমরা হয় উই বসাতে হবে, তারা হয় দে বসাতে হবে, এবং এরপর লেটাস উঠিয়ে শুড বসাতে হবে। এরপর বাকি অংশ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। এগুলো সব ছিল হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমাদের 4 নাম্বার সেন্টেন্স হচ্ছে অপটেটিভ। মানে অপটেটিভ হচ্ছে যে বাক্য দ্বারা কি করা বোঝাবে, প্রার্থনা করা বোঝাবে। প্রার্থনা করা ইংরেজি কি, সেড টু। যখন প্রার্থনা করা বোঝাবে, প্রার্থনা ইংরেজি প্রেড। সেড টু পরিবর্তে কি বসবে, প্রেড বসবে, এবং ইনভার্ট করা পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। তো আপনারা অপটেটিভ সেন্টেন্স চিনবেন কিভাবে, মে দিয়ে অপটেটিভ সেন্টেন্স শুরু হবে মে, অথবা যে কোনো কিছু প্রার্থনা করা যখন বোঝাবে রিপোর্টের স্পিচ দ্বারা, ওটাও বোঝাবে। মে ইউ পাস, পরীক্ষা পাস করো, প্রার্থনা বোঝাচ্ছে সেড টু পরিবর্তে হবে প্রেড, ইনভাইট করা পরিবর্তে দ্যাট হবে। আমি আগেও বলছি দ্যাটের পর সবসময় সাবজেক্ট ইউজ করতে হবে। সাবজেক্ট ইউ, মি কে ধরে হয়ে যাবে আই, আর মে থাকলে হয়ে যাবে মাইট, শ্যাল থাকলে হয়ে যাবে শুড, উইল থাকলে হয়ে যাবে উড। টেন্সের ক্লাসে হয়তো এটা বলা হয় নাই যে ফিউচার টেন্স গুলো থাকলে এগুলো ফিউচার ইন দা পাস্ট হয়ে যাবে। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকম হয়ে যাবে। তাহলে মে এর পরিবর্তে মাইট, দেখ আই মাইট পাস, এমনই থাকবে। পরবর্তী যদি এক্সট্রা আলোচনা আছে আমরা পরবর্তী কোনো এক ক্লাসে করব এটা। আগে আমরা সেন্টেন্স শেষ করব। আমাদের লাস্ট সেন্টেন্স হচ্ছে 5 নাম্বার এক্সক্লেমেটরি।
যে বাক্য দ্বারা সুখ দুঃখ আশ্চর্য বোঝাবে, যে সুখ বোঝায় সেটির পরিবর্তে exclaimed with joy, আর যদি দুঃখ বোঝায় exclaimed with sorrow, আর যদি আশ্চর্য বোঝায় exclaimed with wonder. সুখ বোঝালে exclaim with joy, দুঃখ বোঝালে exclaim with sorrow, আর আশ্চর্য বোঝালে exclaim with wonder. एग्जांपल দিচ্ছি, एग्जांपल দ্বারা এটা ক্লিয়ার হবে। তো এক্সক্লেমেটরি বাক্য কিভাবে চিনবেন? এক্সক্লেমেটরি প্রশ্ন, এক্সক্লেমেটরি আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, চিহ্ন দেখার মাধ্যমে আপনারা এটা চিনতে পারবেন সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তো হুরে দ্বারা কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে, তাই সেন্টেন্সের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়। একই ভাবে যদি দুঃখ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ সরো বসবে, কিন্তু হ্যাঁ আমরা করতে দ্যাট হুরে আনন্দ বোঝাইছে, আনন্দ পরিবর্তে জয় নিয়ে আসছে, এজন্য হুরে বাদ দিতে হবে। তো আই চেঞ্জ হয়ে যাবে হি, গেট আছে টেন্সের পরিবর্তন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট, গেটের পাস্ট ফর্ম গট। সবাই বুঝতে পারছেন? আরেকটা एग्जांपल দিব আমরা, এরপর হচ্ছে আমাদের সেন্টেন্সের পরিবর্তন শেষ। এই एग्जांपल একটু গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আলাদা। আমি বলছিলাম হাউ বা হোয়াট ডাব্লিউএস প্রশ্ন দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু হাউ বা হোয়াট দিয়ে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে। কিভাবে চিনব? লাস্টে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে এইভাবে। তো এখানে হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে তারা আশ্চর্য বোঝাবে, ঠিক আছে? আশ্চর্য বোঝালে সেটির পরিবর্তে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এর পরে বলছিলাম সবসময় সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। ভার্ব হচ্ছে ইজ, হয়ে যাবে ওয়াজ, আর হাউ বা হোয়াট উঠিয়ে হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি নিয়ে আসতে হবে। The bird was very, তো বাকি অংশ আবার বলতেছি, আশ্চর্য হাউ বা হোয়াট থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন বোঝালে সেটা হবে আশ্চর্য, সেটির পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার হবে, ইনভার্ট করার পরিবর্তে দ্যাট হবে। এরপর সবসময় সাবজেক্ট বসবে, সাবজেক্ট দ্য বার্ড। তারপর অ্যামিজার থেকে বলছি ওয়াজ, ওয়ার হয়ে যাবে, আর হাউ বা হোয়াট থাকলে হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি বসাতে হবে। তারপর অ্যাডজেক্টিভ বিউটিফুল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ক্লাসের সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।